ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর যেরকমটা আমার প্রেগনেন্সির একদম শুরু থেকে সমস্ত জার্নি লাস্ট অব্দি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমার প্রবলেম, আমার বেবি হওয়া, সেরকম আজকে আমি আরেকটা খুব সুন্দর ইনফরমেটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে এসেছি। এবং আজকের টপিক হলো গর্ভাবস্থার প্রথম যে 3 মান্থ, প্রথম যে 3 মাস, সেই 3 মাসে আমরা অনেকে অনেক রকম টেনশন করি, অনেকে অনেক কিছু জিনিস নিয়ে ভয় পাই। তো প্রথম 3 মাস আমাদের কিভাবে থাকা উচিত, প্রথম 3 মাস কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো খুব সহজে বলতে গেলে বন্ধুরা, প্রেগনেন্সি জার্নি আমাদের হচ্ছে 40 সপ্তাহ। 40 সপ্তাহের জার্নিটাকে আমরা 2 ভাগে ভাগ করে নেবো, প্রথম 20 সপ্তাহ এবং তারপরে 20 সপ্তাহ। প্রথম 20 সপ্তাহে আমাদের কি হয়, ফরমেশন হয়, মানে বাচ্চার সমস্ত কিছু তৈরি হয়, যেমন চোখ, নাক, হাত, পা, এগুলো গঠন হয়। আর পরের 20 সপ্তাহে এগুলো সমস্ত কিছু বাড়তে থাকে, মানে ওজনটা বাড়তে থাকে। প্রথম 20 সপ্তাহে কোনো কিছু কিন্তু ওজন বাড়ে না, জাস্ট জিনিসগুলো আস্তে আস্তে তৈরি হয়। তো এবার আমি আসি প্রথম 20 সপ্তাহে যে ভুলগুলো মানুষ করে বা কিছু কিছু মিথ আমাদের মধ্যে আছে। যেমন হচ্ছে, প্রথম 20 সপ্তাহের মধ্যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, বাড়ির সবাই বা আত্মীয় স্বজন সবাই বলতে থাকে যে এখন থেকে খুব বেশি বেশি করে খা, হ্যাঁ বেশি বেশি করে খেতে হবে, বেশি বেশি করে খাবার ইনটেক করতে হবে, দুজনের খাবার খেতে হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ প্রথম যখন প্রেগনেন্সি তোমাদের প্রথম আসছে বা প্রথম যে 20 সপ্তাহটা, সেই সময় মায়ের শরীরে এত কিছু চেঞ্জেস হয়, এত কিছু হরমোন চেঞ্জেস হয়, যেমন হচ্ছে বিটা এইচসিজি বলে যে হরমোনটা থাকে, সেটা এত পরিমাণে বেড়ে যায়। এই সময় প্রচন্ড একটা ভমিটিং ভাব বা খুব বেশি গা গুলানো প্রত্যেক মায়ের মধ্যেই থাকে। তো সুতরাং এই সময় বেশি বেশি করে খাওয়া বা এই সময় আমি না পারলেও আমাকে বেশি করে খেতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এই সময় ডাক্তাররা যেটা বলছেন যে অল্প পরিমাণে বারে বারে খেতে, যেটুকু তোমার ভালো লাগবে সেটুকু তুমি খাবে। জোর করে খেয়ে ভমিটিং করা, এই বমি হওয়া জিনিসটা কিন্তু খুব খারাপ। সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এমন কিছু মায়েরা করবে না যে যার জন্য তাদের ভমিটিং টেন্ডেন্সিটা বেড়ে যায় বা বেশি বমি হয়, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সুতরাং প্রথম 20 সপ্তাহে খুব বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে হরমোনটা, এটার কাজই হচ্ছে শরীরের মধ্যে যখনই আমরা কোনো কিছু খাবার খাবো না, সেই খাবারটা অ্যালাউ করতে দেয় না। কোনো কিছু খাবার খেলেই তখন মনে হয় ভমিটিং টেন্ডেন্সি চলে আসছে, বা অনেক মায়েদের বমি হয়েও যায়, অনেকবার করে বমি হয়। তো এই জিনিসটা খুব খারাপ। সেই জন্য এই সময় যতটা পরিমাণ, অল্প অল্প পরিমাণে খাওয়া এবং টাইম টু টাইম খেতে হবে। খাবারের টাইমের সাথে যদি বেশি গ্যাপিং হয়ে যায়, তখনই কিন্তু আমাদের পেটের মধ্যে একটা অ্যাসিডিটির সম্ভাবনা তৈরি হয়, এবং যখনই অ্যাসিডিটিটা হবে, অ্যাসিডিটি হলে কিন্তু বমির ভাবটা আরো বেশি করে বেড়ে যাবে। যেমন আমাদের মধ্যে একটা মিথ থাকে, আমাদের মায়েরাই বলো বা আগেকার দিনে যারা মানুষরা আছেন তারা সবসময় বলে যে প্রেগনেন্সির সময় বেশি করে খেতে হবে, বেশি করে না খেলে বাচ্চার ওয়েট বাড়বে না, বাচ্চার ওজন ঠিকঠাক বাড়বে না, গ্রোথ ঠিকঠাক হবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোনো মা ধরুন প্রচন্ড বমি হচ্ছে তার প্রথম 3 মাস, এবার সেই টাইমে যদি আপনি তাকে বেশি করে জোর জোর করে খাওয়াতে থাকেন, এবং সেই মা যদি সারাদিনে 7 বার 8 বার বমি করতে থাকে, তার কিন্তু শরীর থেকে সল্টটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এবং সল্ট যদি শরীর থেকে বেরিয়ে যায় এই সময়, বাচ্চা যেহেতু পেটে আছে, তার কিন্তু জলের একটা অভাব দেখা দেবে, এবং নুনের যে ঘাটতি সেটাও দেখা দেবে, মা ঝিমিয়ে যাবে, বাচ্চার পক্ষেও কিন্তু এটা ক্ষতিকারক। সুতরাং মাথায় সবসময় এটা রাখতে হবে যে যিনি মা হতে চলেছেন তিনি যেন খুব বেশি বমি না করেন, বা তার বমির টেন্ডেন্সি যাতে বেড়ে না যায়, শরীর থেকে সল্টটা যাতে না কমে যায়, জলের পরিমাণ যাতে না কমে যায়, এগুলো যাতে ঠিকঠাক থাকে, এটা কিন্তু প্রথম 3 মাসে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই, প্রথম 20 সপ্তাহ পরে যখন তোমাদের অ্যানাটমি স্ক্যানটা হয়ে যাবে, বা প্রথমের দিকের যে গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাফি গুলো আছে প্রথম 3টে, সেই 3টে যখন কমপ্লিট হয়ে যাবে, বাচ্চার যখন সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক হবে, সব গঠন একদম ঠিকঠাক থাকবে, তখন থেকে দেখবে যারা মা তাদের নিজে থেকে খিদেটাও বাড়বে, এবং তারা তখন সমস্ত কিছু খেতেও পারবে, এবং তখন থেকে খাওয়াটাও তাদেরকে বাড়াতে হবে আস্তে আস্তে। আর একটা এখনকার দিনের যেটা সব থেকে বড় প্রবলেম, আমাদের এই লাইফস্টাইল এর জন্য অনেকটা দায়ী। এখন প্রত্যেকটা মেয়েই খুব ব্যস্ত তার কর্মজীবন নিয়ে। তো এই কারণের জন্য যারা প্রেগনেন্ট, যারা মা হতে চলেছেন আর কি, তারা অনেক সময় কি হয়, সেই মায়েদের শুতে অনেকটা রাত হয়ে যায়, কখনো 12টা, 1টা, 2টো, অনেক রাত করে তারা শুতে যায়। এবং ভোরবেলার দিকে, সকালবেলার দিকে যেহেতু রাত হয়ে যায়, সকালবেলা উঠতেও তাদের অনেকটা লেট হয়ে যায়, 8টা, 9টা এরকম বেজে যায়। তো এই জিনিসটা যখনই হয়, তখনই কি হয়, ওই যে রাত্রিবেলার থেকে সকালবেলা অব্দি যে গ্যাপিংটা খাবারের, যেহেতু আপনি প্রেগনেন্ট, সেই সময় কিন্তু পেটের মধ্যে একটা অ্যাসিডিটি বা একটা অ্যাসিড ক্ষরণ হয়। তো এই কারণে কি হয়, যখনই আপনি সকালবেলা উঠেই ব্রাশ করতে যাবেন ফার্স্টে, তখনই কিন্তু একটা ভমিটিং টেন্ডেন্সি চলে আসে, প্রচন্ড বমি হয় এবং বমি টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো এইটা যাতে না হয় সেই কারণে কি করতে হবে, যখন কোনো মা প্রেগনেন্ট থাকবে
তখন তাকে সেই টাইমটা প্রত্যেকটা ডাক্তারবাবুরা বলেন যে আপনাদের ঘুম আসুক আর নাই আসুক, আপনাকে রাত্রিবেলা বিছানায় শুতে চলে যেতে হবে রাত্রি 10টার মধ্যে ডিনার কমপ্লিট করে, এবং সকাল 6টার মধ্যে আপনাকে উঠে মাথার কাছে মেরি বিস্কিট হোক বা যে কোনো রকম বিস্কিট আপনি খেতে পছন্দ করতেন সেই সময় সেটা আপনার মাথার কাছে রাখতে হবে। 6টার সময় উঠে আপনাকে 2টো বিস্কিট একটু জল আপনি খেয়ে নিলেন, দেন আপনি আবার শুয়ে রেস্ট করলেন। তাহলে কি হবে যে অ্যাসিডিটি যে প্রবলেমটা সেটা হবে না, বমিটা অনেকটা কম হবে। খালি পেটে কিন্তু অনেকক্ষণ র্যাপিং থাকলেই বমি টেন্ডেন্সিটা আরো বেশি বাড়বে। বারে বারে খেতে হবে, অল্প অল্প খেতে হবে, একেবারে অনেকটা খেয়ে নিলে কিন্তু হবে না, তাতে করে বমির প্রবলেম আরো বেশি বেড়ে যায়। তো সুতরাং, এবং যাদের থাইরয়েড আছে, যেমন আমার থাইরয়েড ছিল, প্রেগনেন্সির সময় থাইরয়েডের ওষুধ আমাকে খেতে হতো, তো তখন যাদের থাইরয়েড আছে তারা কি করবে, তারা সকালবেলা 6টার সময় উঠেই আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবে। থাইরয়েডের ওষুধ খাওয়ার আধ ঘন্টা বাদে 2টো বিস্কিট এবং অল্প পরিমাণ জল খেয়ে তারা আবার শুয়ে পড়বে। তারপরে তারা যেরকম উঠছে, ব্রাশ করছে, যেটা তাদের ভালো লাগে জলখাবারে তারা সেটাই খাবে। এটা করলে কিন্তু শরীরটা অনেকটা ঠিক থাকবে এবং ভমিটিং যে টেন্ডেন্সিটা সকালের দিকে মেয়েদের বেশি থাকে সেটা কিন্তু অনেকটা কম হবে। আরেকটা কথা, এই টাইমটা অনেকে অনেক রকম খাবার জোর করে খেতে বলে, এটা খাও ওটা খাও, এটা খেলে ভালো হবে সেটা খেলে ভালো হবে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, যেটা নিজের ভালো লাগবে বা যেটা তুমি নিজে খেতে পারবে সেই খাবারটা তোমায় খেতে হবে। হ্যাঁ, তা বলে বাইরের রিচ খাবার খাওয়া এই সময় একদমই চলবে না, বাইরের রিচ খাবার খাওয়া একদম উচিত নয়, কেন অনেক রকম এর সাইড এফেক্ট হতে পারে, লুজ মোশন হতে পারে। তো সেই কারণে বাইরের খাবারটা এই সময় অ্যাভয়েড করাটাই ভালো প্রথম 3 মান্থে। এই সময় আর একটা মিথ যেটা আছে, যেটা আমরা খুব শুনি, যে পেঁপে এই সময় খাওয়াটা একদম উচিত নয়, আর হচ্ছে আনারস। কিন্তু কোনো ডাক্তাররা এই দুটো খাবার খেতে বারণ করে না, কিন্তু গোটা প্রেগনেন্সিতে এই দুটো অ্যাভয়েড করাই ভালো, এটা না খাওয়াই ভালো। কিন্তু যে যে খাবারগুলো ডাক্তাররা বারণ করে দেন তার মধ্যে প্রথম হচ্ছে খাসির মাংসের লিভার। ওই জিনিসটা একদমই এই টাইমে প্রেগনেন্সির সময় একদম খাওয়াটা উচিত না, কারণ শরীরটা প্রচন্ড গরম করে দেয়, লিভার হজম করারও এই সময় একটা ব্যাপার থাকা দরকার। আর হচ্ছে গাজর, গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে এই টাইমে অনেক রকম প্রবলেম হতে পারে। গাজর, লিভার এবং নানা রকম যে চিজগুলো মার্কেটে বিক্রি হয়, চিজ জাতীয় যে জিনিস, সেগুলো অ্যাভয়েড করা উচিত। বা মিল্ক যে প্রোডাক্টগুলো হয় সেই টাইমে এগুলো অ্যাভয়েড করা খুব উচিত, না হলে অনেক সময় পেট খারাপ বা বদহজম এই সমস্ত প্রবলেমগুলো আসতে পারে। তো খাবারের তালিকায় এই জিনিসগুলো প্রথম 3 মাসে অবশ্যই খেয়াল রাখা খুব দরকার। আর একটা জিনিস এই সময় খুব বেশি খেয়াল রাখা উচিত, মাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। হাতে কোনো রকম বড় বড় নখ রাখা, এগুলো এই সময়টা না রাখাটাই উচিত, কেন নখ থেকে অনেক রকম জীবাণু আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে যায়, যেটা খুব খারাপ এবং মারাত্মক ক্ষতিকর। আর মায়ের যদি কোনো স্মোকিং হ্যাবিট থাকে বা ড্রিঙ্কিং হ্যাবিট থাকে এই টাইমে তো টোটালি সেটা বন্ধ রাখা উচিত। এবং তার হাজবেন্ড, যে মা হতে চলেছে, তার হাজবেন্ডেরও যদি স্মোকিং এর টেন্ডেন্সি থাকে, তাহলে যিনি মা হতে চলেছেন তিনি যে রুমে থাকবেন সেই রুমের ভেতর তার হাজবেন্ড যেন একদমই স্মোকিং না করে, কেন ওই ধোঁয়াটাও সেই সময় সেই মায়ের পক্ষে খুবই ক্ষতিকারক এবং বাচ্চার পক্ষে তো অবশ্যই। তো এই জিনিসগুলো প্রথম 3 মাসে খুব মেনটেন করে চলতে হবে। এবং যিনি মা হতে চলেছেন তিনি যেন প্রচুর পরিমাণে জল খায় প্রথম 3 মাসে, এবং যতবারই বাথরুম পাবে এই টাইমটা প্রচুর বার বাথরুম পায়, টয়লেট পায় মেয়েদের। তো টয়লেট কোনো সময় চেপে রাখা যাবে না, তাতে করে কিন্তু বাচ্চার পক্ষেও ক্ষতিকারক এবং ব্লাডারের পক্ষে ক্ষতিকারক। তো সুতরাং যতবার টয়লেট পাবে আপনাদের যেতেও হবে এবং বেশি পরিমাণ জলও খেতে হবে, এতে করে শরীরটা একদম হাইড্রেট থাকবে এবং ঠিক থাকবে। কিছু কিছু ভুল ধারণা বা কিছু কিছু ভয় মানুষের মনের মধ্যে আছে, যেটা আমি তোমাদেরকে বলে দিই। যেমন আমাদের মায়েরাও আমাদের সময় বলেছে, বা আমার প্রেগনেন্সির সময় আমাকে অনেকে বলেছে যে মাটিতে বসে কাজ করা যাবে না, কোনো উঁচু নিচু রাস্তা, জার্কিংওয়ালা রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বাইকে ওঠা যাবে না, রিক্সায় ওঠা যাবে না, সিঁড়ি বেশি আপ ডাউন করা যাবে না, বা ইন্ডিয়ান আমাদের যে টয়লেট সেটা ইউজ করা যাবে না। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এগুলো সম্পূর্ণই ভুল ধারণা এবং এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, অবশ্যই কারোর যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, কারোর ধরো খুব ব্লিডিং হচ্ছে বা অন্য কোনো ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে তার প্রেগনেন্সিটা এসছে, তখন কিন্তু ডাক্তাররা তাকে তার মতন করে রেস্টে থাকা বা সেই নিয়মগুলো বলে দেয়। কিন্তু নর্মাল যদি কারোর প্রেগনেন্সি আসে, তাকে এত ভয় মেনটেন করে চলতে হবে না, এতে করে মনের মধ্যে ভয় থাকলে সেটা কিন্তু খারাপ। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস অবশ্যই মেনটেন করা উচিত। খুব বেশি হাঁপাহাঁপির কাজ করা নয়, ভারী কোনো ওয়েট খুব বেশি সেটা তোলা নয়, বা খুব বেশি ছুটি করে সিঁড়ি দিয়ে ওঠা নামা এগুলো করা উচিত নয়। কিন্তু সাবধানে অল্প পরিমাণ কাজ এখন সব ডাক্তাররাই প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাদের করতে বলেন, কেন কি এখন কাজকর্মের মধ্যে থাকলে সেই বেবি খুব ভালো হয়, মায়েরও অনেকটা মেন্টাল রিলিফ হয়। সুতরাং এই সমস্ত মিথগুলো থেকে দূরে থাকাই। আর অনেক মায়েরা একটা জিনিস নিয়ে সময় একটু চিন্তিত হয়ে পড়েন, যে সকালবেলার দিকে খুব শরীরটা দুর্বল লাগছে, খুব সিকনেস লাগছে, মাথা প্রচন্ড ঘুরছে, ভমিটিং খুব হচ্ছে। তো অনেকে ভয় পায়, চিন্তা করে যে এতে করে বেবির কোনো প্রবলেম হবে না তো, বা আমার প্রেগনেন্সিটা সুস্থ কিনা বা ঠিকঠাক কিনা। কিন্তু ডাক্তাররা বলেন এগুলো সমস্ত খুব পজিটিভ সাইন। যদি আপনার ভমিটিং হচ্ছে বা মাথা ঘুরছে বা খুব দুর্বল লাগছে, ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে শুয়ে পড়ি, একটু রেস্ট নিই, এগুলো কিন্তু পজিটিভ সাইন। তবে হ্যাঁ,
কোনো কিছুই যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়, যেমন বমিটা আপনার যদি সারাদিনে 11 বার 12 বার আপনি বমি করছেন, তখন কিন্তু ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে। ভমিটিং না হওয়ার এখন অনেক রকম ভালো ভালো মেডিসিন বেরিয়ে গেছে, যেমন আমি আমার গোটা প্রেগনেন্সিতে আমাকে ডাক্তারবাবু ওরকম ভমিটিং যাতে না হয়, গা যাতে না গোলায়, সেরকম একটা খুব ভালো মেডিসিন আমাকে দিয়েছিলেন। তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো এইসব জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, প্রথম 3 মাসে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়, সেই আল্ট্রাসোনোগ্রাফি গুলো অবশ্যই করে আপনারা করে নেবেন। প্রথম 3 মাসে এগুলো খুব প্রয়োজন। আর আমার ভ্লগেও কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে আমার একটা ভ্লগ আছে, সেখানেও বলা আছে যে গোটা প্রেগনেন্সিতে কি কি আল্ট্রাসোনোগ্রাফি করা খুব প্রয়োজন এবং প্রথম 3 মাসেও কি করা দরকার সেগুলোও আছে সেখানে বলা, সেটাও আপনারা দেখতে পারেন। তো আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে এবং আপনারা অনেক কিছু ইনফরমেটিভ জিনিস এখান থেকে জানতে পারবেন। কিছু কিছু যেগুলো ভুল ধারণা মানুষের মধ্যে থাকে সেটাও নিশ্চয়ই দূর হবে। তো অবশ্যই সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আরো কি কি ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও বলবেন। আজকের মতো